স্ট্রেংথ ট্রেনিং মানে এই নয় যে আপনাকে ডাম্বেল ওঠাতে হবে। আপনি বডি ওয়েট এক্সারসাইজ যেগুলো যেমন পুশ আপ, পুল আপ, স্কোয়াট, এইগুলো বডি ওয়েট এক্সারসাইজ অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এইগুলো আপনি ঘরেও করতে পারেন। বলেছি মাসল হচ্ছে আপনার দেহের মধ্যে একটা প্রোটেকশন, ঠিক আছে, একটা প্রোটেকশনের মতো থাকে। বয়সে যত আপনার 30-এর উপর এজ হবে তত আপনার মাসল ডিক্রিজ হতে থাকে। যেখানে গিয়ে প্রথমে আমি অনেককে দেখেছি যে রানিং করতে লাগে, ট্রেডমিলে চলে যায়, সাইক্লিং চলে যায়, কস্টেনারে চলে যায়, তারা করতে লাগে। মাসল বিল্ড হোক বা ফ্যাট লস হোক, কার্ডিওর চেয়ে বেশি কিন্তু ওয়েট ট্রেনিং এফেক্টিভ। যাতে আপনি ভবিষ্যতে ওয়ার্কআউট করতে পারেন তার জন্যও আমার করা উচিত। অহংকার যদি করি হয়, আপনি জীবনে হয়তো এমনও হয়েছে জীবনে এক্সারসাইজ করতে পারবেন, হয়তো জিম র্যাস হয়, অর্থাৎ জিমের পাগল, ঠিক আছে, তারা জ্বর হচ্ছে 103 ডিগ্রি জ্বর, সেই নিয়েও জিম চলে যায়। দ্রোণাচার্য ছাড়া অর্জুন হতো না, সেরকম ঠিক আপনাকে যদি অর্জুন হতে হয় আপনাকে একজন দ্রোণাচার্যকে লাগবে। কোনো এক্সারসাইজ খারাপ হয় না, আপনার কোনটা শুট করছে, আপনার শরীরে কোনটা শুট করছে সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বিহাইন্ড দ্য বারবেল নেক প্রেসের সময় যদি আপনার শরীরটা ব্যথা করে, আপনি ওই এক্সারসাইজটা করবেন না, তার বদলে অন্যান্য প্রচুর এক্সারসাইজ আছে সেগুলো করুন। ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা নতুন এবং খুবই ডিফারেন্ট একটা টপিকের উপর আমরা আলোচনা করব। দেখুন, এতদিন আমি নিউট্রিশনের উপর আলোচনা করেছি, সাপ্লিমেন্টের উপর আলোচনা করেছি, এক্সারসাইজের উপর আলোচনা করেছি। আজকের যে টপিক, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা মেইনলি, আজকের টপিক বলে নয়, এই যে আজকের টপিকটা আমি 3টে পার্টে ভাগ করেছি বলছি আমি। মেইনলি আজকের টপিকটা হচ্ছে বিগিনারদের জন্য, যারা জিমে ঢুকছে বা যারা জিমে ঢোকার প্ল্যান করছে বা যারা একটা হেলদি লাইফস্টাইলে কথা ভাবছে যে আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করবো, আমরা জিম করবো, আমরা সাপ্লিমেন্ট নেবো, আমরা নিউট্রিশন নেবো। তাদের মাথার মধ্যে প্রচুর ডাউটস আছে, তাদের মাথার মধ্যে প্রচুর কোশ্চেন আছে, যেগুলোর উত্তর তারা সঠিকভাবে হয়তো পায় না, বা কারোর কাছে সঠিকভাবে পেলেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না, বা প্রসেসগুলো সমস্ত কিছু জানে না। তাদের জন্য আজকে আমি আমার নোটপ্যাডে প্রচুর কোশ্চেন লিখে রেখেছি। এখানে এখানে আমি এই কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওটা আমি 3টে পার্টে ভাগ করছি। প্রথমটা আজকের যেটা, সেটা হচ্ছে এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন, অর্থাৎ যারা এক্সারসাইজ রিলেটেড কোনো কোশ্চেন বা ডাউট থাকে, যাদের প্রপার গাইডেন্স পান না, বা হয়তো যারা জিমে যায় তারা হয়তো জিমের কোনো দাদাকে জিজ্ঞেস করে বাট তার কাছেও ঠিকঠাক অ্যান্সার পান না, তাদের জন্য। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে নিউট্রিশন রিলেটেড যাদের প্রবলেম থাকে, ঠিক আছে, জিমে তো আপনি 1 ঘন্টা থাকছেন, বাদ বাকি সময় আপনার যে সমস্ত ডায়েট গুলো রয়েছে তার সম্পর্কে রিলেটেড। এবং সেকেন্ড এবং থার্ড যে ভিডিওটা সেটা সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইল রিলেটেড। তো আমি এখানে প্রচুর কোশ্চেন আমি লিখে রেখেছি, খুব কমন কোশ্চেন এগুলো হয়। দেখুন, এইগুলো ছাড়াও বাদ বাকি অনেক কোশ্চেন রয়েছে, অনেক ডাউটস রয়েছে। তো যদি আপনার মনে কোনো ডাউটস রয়েছে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানান। যদি সম্ভব হয় আমি অ্যান্সার দেবো, নয়তো আমি সেটা ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবো। তো চলুন আজকের টপিকটি শুরু করা যাক। আমাদের প্রথম পার্ট হচ্ছে এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন্স। তো প্রথম যেটা কোশ্চেন এক্সারসাইজ রিলেটেড, তার মধ্যে যেটা সবচেয়ে কমন কোশ্চেন সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং আমরা কেন করব? দেখুন, এটা সকলের মধ্যে আছে যে আমরা জিমে কেন যাবো, আমরা কেন স্ট্রেংথ ট্রেনিং করবো। আমরা তো সকালে বয়স্কদের মতো একটু হাঁটতে পারি, একটু জগিং করতে পারি। অনেকে যারা বয়স্করা এটাই শুনেছি যে স্ট্রেংথ ট্রেনিংটা কেন করবো। দেখুন, স্ট্রেংথ ট্রেনিং করা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আপনার জিমে করতে পারেন বা ঘরে করতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার জায়গার উপর। স্ট্রেংথ ট্রেনিং মানে এই নয় যে আপনাকে ডাম্বেল ওঠাতে হবে। আপনি বডি ওয়েট এক্সারসাইজ যেগুলো যেমন পুশ আপ, পুল আপ, স্কোয়াট, এইগুলো বডি ওয়েট এক্সারসাইজ অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এইগুলো আপনি ঘরেও করতে পারেন। মেইনলি স্ট্রেংথ ট্রেনিং এর যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাসলের জন্য। মাসল একটা আপনার, আমি আগেও বলেছি, মাসল হচ্ছে আপনার দেহের মধ্যে একটা প্রোটেকশন, ঠিক আছে, একটা প্রোটেকশনের মতো থাকে। বয়সে যত আপনার 30-এর উপর এজ হবে তত আপনার মাসল ডিক্রিজ হয়, এটাকে সার্কোপেনিয়া বলে, আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সেই মাসল যে লস না হয় তার জন্য আপনাকে স্ট্রেংথ ট্রেনিং ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সাথে স্ট্রেংথ ট্রেনিং আপনার মাসল শুধু নয়, স্ট্রেংথ ট্রেনিং আপনার বোন, জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডেন সমস্তকেই আপনার ভালো রাখে, সমস্তকেই শক্ত করে, সমস্তকে স্ট্রেংথ দেয়। তো এমনটা নয় যে স্ট্রেংথ ট্রেনিং এর ফলে শুধু মাসল কি ডেভেলপ হচ্ছে, আপনার বোন, লিগামেন্ট, জয়েন্ট এগুলো আপনার অ্যাক্টিভ থাকে, আপনার ভালো থাকে। তো যাতে লেটার অন কোনো সমস্যা না হয়, বয়সজনিত কোনো সমস্যা, যাতে ডায়াবেটিস, কোলেস্টেরল এইসবের যেগুলো রয়েছে মেডিকেল কন্ডিশন, সেগুলো যাতে না হয়, তার জন্য স্ট্রেংথ ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এজের আপনি স্ট্রেংথ ট্রেনিং শুরু করতে পারেন। এমন নয়, অনেক কথা প্রচলন আছে যে 15 বছরের নিচে বা 18 বছরের নিচে যদি আপনি জিম যান আপনার হাইট কমে যাবে, না, এমনটা নয়। রিসার্চ যেটা প্রুভ হয়েছে, হাইট স্ট্রেংথ ট্রেনিং এর উপর বা ট্রেনিং এর উপর ডিপেন্ড করে না। আপনি যে কোনো প্রকার স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন, বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন, ফ্রি ওয়েট এক্সারসাইজ করতে পারেন, মেশিন এক্সারসাইজ করতে পারেন, যে কোনো প্রকার। এরপর আসছে জিমে গিয়ে প্রথম দিন কি কি এক্সারসাইজ করব।
এটাও একটা খুব কমন কোশ্চেন যে জিমে গিয়ে আমরা প্রথম কি কি এক্সারসাইজ করবো, আমরা কনফিউজ হয়ে যাই। তো মেনলি যদি আপনার জিমে ট্রেনার থাকে বা গুরু থাকে তার নির্দেশে অবশ্যই এক্সারসাইজ শুরু করবেন। তাছাড়াও চেষ্টা করবেন বেশি মেশিন রিলেটেড এক্সারসাইজ, ঠিক আছে, যেমন ল্যাট পুল ডাউন বলুন বা পেকটেক ফ্লাই বা স্মিথ মেশিন বা কেবল র, এই টাইপের এক্সারসাইজগুলো, এই টাইপের এক্সারসাইজ করলে আপনার ফর্ম ঠিক হবে। ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, ফর্ম যতটা আপনার ঠিক হবে ততটা আপনি তারপর ফ্রি ওয়েট এক্সারসাইজ গুলো করতে পারবেন। এবং তার সাথে আপনি বডি ওয়েট এক্সারসাইজ তো করবেন, যেমন পুশ আপ, পুল আপ, চিন আপ, তারপর স্কোয়াট, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। বডি ওয়েট এক্সারসাইজ প্রচন্ড ইম্পর্টেন্ট। সপ্তাহে কয়দিন জিম করা প্রয়োজন, দেখুন এটা ডিপেন্ড করে আপনার উপর, যে আপনার কি রকম লাইফস্টাইল, আপনার কি রকম আপনি কাজ করেন, আপনি জব করেন, আপনি স্টুডেন্ট না আপনি একজন বিজনেস করেন, তো আপনার লাইফস্টাইলের উপর। সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন জিম গেলেও, এক্সারসাইজ করলেও এনাফ। যদি আপনি 5 থেকে 6 দিন পারেন অবভিয়াসলি, ঠিক আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ জিম করবেন। মিনিমাম আপনি 30 মিনিট থেকে 45 মিনিট করতেই পারেন। কার্ডিও এবং ওয়েট ট্রেনিং কোনটা আগে করা উচিত, কার্ডিও না ওয়েট ট্রেনিং, এটা অনেক কনফিউশন থাকে। জিমে গিয়ে প্রথমে আমি অনেককে দেখেছি যে রানিং করতে লাগে, ট্রেডমিলে চলে যায়, সাইকেলিং চলে যায়, ক্রস ট্রেনারে চলে যায়, তারা করতে লাগে প্রথমেই। না, এটা ঠিক নয়। জিমে গিয়ে সবসময় প্রেফার করবো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথমে আপনি ওয়েট ট্রেনিং করবেন, ঠিক আছে। আপনি ওয়ার্ম আপ করার পরে আপনি ওয়েট সেকশনে যাবেন, ওয়েট ট্রেনিং করবেন, মেশিন বেস এক্সারসাইজ করবেন। করা হলো প্রায় মোটামুটি 1 ঘন্টা। তারপর আপনার যদি এনার্জি থাকে আপনি 20 মিনিট থেকে 20 মিনিট ম্যাক্সিমাম, আপনি 20 মিনিট স্লো ইন্টেন্স কার্ডিও, ঠিক আছে, লো ইন্টেন্স, যেটাতে আপনি ট্রেডমিলে হয়তো মানে অনেকে দেখেছি ছুটতে লাগে, অতটা দরকার নেই। আপনি আস্তে 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 কার্ডিও করুন, ঠিক আছে। দেখুন একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, মাসেল বিল্ড হোক বা ফ্যাট লস হোক, এই দুটো গোলই মিনিমাম মেনলি হয়, ঠিক আছে। মাসেল বিল্ড হোক বা ফ্যাট লস হোক, কার্ডিওর চেয়ে বেশি কিন্তু ওয়েট ট্রেনিং এফেক্টিভ, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই ওয়েট ট্রেনিং আগে, তারপর কার্ডিও, এইটাকে বলছে পোস্ট ওয়ার্কআউট কার্ডিও, খুবই ভালো। এরপর আসছে ওয়ার্ম আপ কেন করা উচিত। ওয়ার্ম আপের ইম্পর্টেন্ট প্রচুর রয়েছে, যাতে আপনি ভবিষ্যতে ওয়ার্কআউট করতে পারেন তার জন্য ওয়ার্ম আপ করা উচিত। অর্থাৎ আপনি প্রথমেই আপনি জিমে গিয়ে একদম 100 কেজি বেঞ্চ প্রেস তুলবেন না। প্রথমে গিয়ে কি প্রথমে আপনি স্কুলে ভর্তি হয়ে কি এইচএস এর বুক পড়তে লাগবেন না, আপনাকে 1 2 3 এরকম করে করে যেতে হবে। তাই ওয়ার্ম আপ করা ভীষণ ইম্পর্টেন্ট, শরীরকে গরম করা, যে শরীরকে তোমাকে বোঝানো হবে যে এরপরে তুমি একটা আলাদা জোনে যাবে, যে সেখানে আপনাকে ওয়েট তুলতে হবে, সেখানে ওয়েট তুলে আপনাকে মাসলকে ভাঙতে হবে। তো তার জন্য লাইট ওয়েটে ওয়ার্ম আপ করা ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপের গুরুত্ব আমি একটা আলাদা বড় ভিডিও বানাবো, এটা নিয়ে ছোটোর উপর আমি কথা বললাম যে ওয়ার্ম আপ ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক ফর্মে এক্সারসাইজ করা কেন প্রয়োজন, দেখুন সঠিক ফর্মে এক্সারসাইজ করা আগেই আমি বললাম ভীষণ ইম্পর্টেন্ট। ফর্ম যদি এদিক ওদিক হয়, আপনি জীবনে হয়তো এমনও হয়েছে জীবনে এক্সারসাইজ করতে পারবেন না। তাই সঠিক ফর্মটা আগে শেখা উচিত। পশ্চার, ফর্ম এবং সেট আপ, এই 3টে জিনিস প্রথমে আগে শেখা উচিত, ঠিক আছে। তারপর আপনি কোনো ফ্রি ওয়েটস এক্সারসাইজ গুলো করবেন। তার জন্য প্রথমে আমি বললাম মেশিন বেস এক্সারসাইজ করুন। কেন, তার কারণ হচ্ছে মেশিন বেস এক্সারসাইজ গুলোতে ফর্মের প্রয়োজন হয় না, মেশিনের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলে আপনি ট্রেন করেন, ঠিক আছে। এরপর আসছি যে মাসেল পেইন বা সোরনেস কি জিনিস, এইটা খুবই কমন কোশ্চেন, যে জিমে 1 সপ্তাহ গেল তারপর থেকে সে উধাও। কেন, তার কারণটা হচ্ছে সে কোনোদিন জিম যায়নি, ঠিক আছে। আমাদের শরীর কোনোদিন যদি কোনো কাজ না করে, তাহলে অনেকদিন পর যদি সেই কাজটা করা হয়, আমাদের শরীর খুব স্মার্ট, ঠিক আছে, সেটাকে অ্যাডপ্ট করে নেয়। বাট সেই অ্যাডপ্টেশনের আগে সপ্তাহে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমাদের শরীরকে বোঝাতে হয়, টাইম লাগে তাকে বোঝাতে। সেই টাইম লাগানোর সময় আপনার মাসেল পেন হয়। আপনি আজকে অনেকদিন পর হয়তো জিম গেছেন, চেস্ট করছেন, সপ্তাহে 1 দিন আপনি যখন চেস্ট করবেন, তখন সেই তার পরের দিন থেকে দেখবেন পেন শুরু হয়ে গেছে, চরম ব্যথা করছে, হাত ওঠাতে পারছেন না। লেগ করবেন, আপনি চেয়ারে বসতে পারবেন না, সিঁড়িতে ওঠানামা করতে পারবেন না। এটা হয় সপ্তাহে 1 দিন, সপ্তাহে প্রথম সপ্তাহটা। তারপর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, যখন আপনি রেগুলার বেস এক্সারসাইজ করবেন তখন ওটা ঠিক হয়ে যায়। বাট এখানে একটা কথা বলে রাখি, যদি প্রত্যেক সপ্তাহে এরকম কোনো প্রবলেম হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আমি লেগ মারলে বা প্রত্যেক সপ্তাহে ব্যাক মারলে বা প্রত্যেক সপ্তাহে চেস্ট মারলে ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার রিকভারিতে কোনো খামতি রয়েছে। রিকভারি মানে খাওয়া এবং ঘুম, ঠিক আছে, তাতে হয়তো আপনার কোনো খামতি রয়েছে, যে আপনার নিউট্রিশনে হয়তো ঠিকঠাক প্রোটিন আসেনি, তো সেগুলো আপনাকে ফিক্স করতে হবে। তাই মাসেল সোরনেস খুবই কমন, বাট প্রত্যেক সময় যদি হচ্ছে প্রবলেম আছে।
এরপর আসছে জ্বর বা শরীর খারাপ হলে ওয়ার্কআউট করা উচিত। আমি অনেককে দেখেছি যারা জিম র্যাটস হয়, এদেরকে জিম র্যাটস বলা হয়, অর্থাৎ জিমের পাগল। ঠিক আছে, তারা জ্বর হচ্ছে 103 ডিগ্রি জ্বর, সেই নিয়েও জিম চলে যায়। ঠিক আছে, কখনোই করবেন না। জ্বর হলে বা শরীর কোনো রকম খারাপ হলে আপনি তাকে রেস্ট দেন, শরীরকে বোঝান যে তুমি এখন রেস্টে আছো, আপনি ঘরের খাবার খান, কোনো দরকার নেই জিমে যাওয়ার। শরীর ঠিক হোক, 2-3 দিনে আপনার মাসল কোনো কমবে না। ঠিক আছে, অনেকের মনে হয় মাসল কমে যাবে যদি আমি রেগুলার এক্সারসাইজ না করি, না, কোনোটা আপনার কমবে না। শরীরকে রেস্ট হোক, শরীর রেস্টে থাকুক, অটোমেটিক্যালি শরীর হিল হলে আপনি আবার জিমে যাবেন। তাই জ্বর বা শরীর খারাপ হলে কখনোই জিম যাবেন না। অথবা এর সাথে আমরা একটা ইনক্লুড করি, অনেক সময় আজকে জিম যেতে মন করছে না বা কিছু একটা ওয়েদার প্রবলেম অনেক সময় করে, তো তখনও যদি আপনার মন না করে, জোর করে জিমে যেতে হবে না। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে কটা সেট এবং কটা রেপুটেশন করা উচিত। দেখুন, এটাও ডিপেন্ড করবে আপনার গোলের উপর। আপনি ওয়েট লিফটিং করছেন, না আপনি স্ট্রেংথ ট্রেনিং করছেন, না আপনি এন্ডিউরেন্স করছেন। মেনলি এন্ডিউরেন্স, যারা সাধারণত জিমে যারা যায় মেনলি এন্ডিউরেন্স করতে, অর্থাৎ মাসল তৈরি করতে, তো তাদের জন্য 8 থেকে 15 র্যাপ, ঠিক আছে, 3 থেকে 4 সেট এনাফ। বাট যদি আপনার মনে হয় যে আপনি ওয়েট লিফটিং করছেন বা পাওয়ার লিফটিং করছেন, তাদের জন্য বিলো 6 র্যাপ আপনি করতে পারেন হেভি ওয়েট। ঠিক আছে, প্রত্যেক এক্সারসাইজের মধ্যে কতক্ষণ রেস্ট নেওয়া প্রয়োজন, এটাও একটা মাথার মধ্যে ডাউট থাকে যে কতক্ষণ আমি রেস্ট নেব। এটাও ডিপেন্ড করে আপনার উপর, আপনি কত তাড়াতাড়ি রিকভার হচ্ছে। ঠিক আছে, আপনার শ্বাসটা কতটা নর্মাল হচ্ছে তার উপর। যদি আপনার শ্বাস নর্মাল হয়, আপনি সেখানে যদি 1 মিনিট লাগে, সেখানে যদি 2 মিনিট লাগে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। একটি পেশি বা একটি মাসল সপ্তাহে কবার ট্রেন করা উচিত, এটাও খুব কমন কোশ্চেন যে সপ্তাহে আমরা কবার ট্রেন করবো একটা মাসলকে। লেগ আমরা আজকে কবার ট্রেন করবো সপ্তাহে? দেখুন, 1 থেকে 2 বার ট্রেন করা যায়। বাট যারা একদম বিগিনার, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা একদম বিগিনার, সবে মাত্র জিম শুরু করেছেন, তারা সপ্তাহে একটি মাসল একবার ট্রেন করলে এনাফ। ঠিক আছে, চেস্টের দিন চেস্ট, ব্যাকের দিন ব্যাক, লেগের দিন লেগ, আর্মসের দিন আর্মস, অ্যাবসের দিন এক, এবং তার সাথে শোল্ডারের দিন এক। এবং যারা একটু এক্সপিরিয়েন্স হয়েছে, 2 থেকে 3 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তারা সপ্তাহে 2 দিন মাসল ট্রেন করা যাবে। 2 এর বেশি কোনোটি নয়। এবং বড় মাসলগুলি চেষ্টা করবেন, যেমন লেগ, ব্যাক, চেস্ট, এই মাসলগুলিকে রিকভারির টাইম দেওয়া, অর্থাৎ গ্যাপটা দেওয়ার। ঠিক আছে, 2 দিন মানে এই নয় যে আমি পরপর 2 দিন মাসলকে হিট করলাম, না। হয়তো প্রথম দিন আপনি করলেন, তারপরে আপনি হয়তো সোমবার দিন যদি আপনি লেগ করেন, হয়তো আপনি বৃহস্পতিবার দিন তারপরে লেগ করলেন। মাঝখানে যে 2 দিন গ্যাপ পেলো, এটা তো একটা রিকভারি হয়। প্রোগ্রেসিভ ওভারলোড কি? প্রোগ্রেসিভ ওভারলোড নিয়ে আমি সম্পূর্ণ একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, সেখানে আপনি পেয়ে যাবেন। প্রোগ্রেসিভ ওভারলোড কি, আমাদের শরীরে কিভাবে আমরা স্ট্রেস ক্রিয়েট করবো, কিভাবে মাসল গ্রো করবো তার জন্য। ঠিক আছে, ওটা আমি নিয়ে আর ডিটেলসে আমি ছোট করে আলোচনা করছি না। বাট যদি ছোটোর মধ্যে বলতে হয়, প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে এমন একটা স্টিমুলেশন বা এমন একটা শক, যেটা আপনার মাসলের পাওয়া দরকার। যখন আপনার মাসল পাবে, তখন মাসল গ্রো করবে। সেটা আপনি ওয়েটের উপর দিতে পারেন, অর্থাৎ ওয়েটের পর ওয়েট বাড়িয়ে, অথবা আপনি রেপুটেশন বাড়িয়ে, অথবা আপনি কন্ট্রোল মুভমেন্ট, অনেক রকম নিয়ম আছে, ডিটেলস আলোচনা করেছি। স্ট্রেচিং কতটা প্রয়োজন? দেখুন, স্ট্রেচিং ভীষণ ইম্পর্টেন্ট। এখনকার জেনারেশনকে আমি দেখি না স্ট্রেচিং করতে, খুব কম পিপল আছে যারা স্ট্রেচিং করে। স্ট্রেচিং ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো আজকে আপনি কম বয়স, আজকে হয়তো আপনার প্রয়োজন হচ্ছে না, বাট একদিন না একদিন আপনি যত আপনার এজ বাড়বে না, তত আপনার জয়েন্ট গুলো, আপনার টেন্ডেন গুলো আপনার কমজোর হয়ে যাবে। তো তার জন্য আপনার স্ট্রেচিং ভীষণ ইম্পর্টেন্ট, হেল্প করে। তাই এক্সারসাইজের পর 10 থেকে 15 মিনিট পারলে স্ট্রেচিং করে নেন। ট্রেনার বা গুরু কতটা প্রয়োজন এক্সারসাইজ করার সময়, এটা নিয়ে আর কিছু বলার নেই। এটা নিয়ে সবাই জানে অলরেডি যে দ্রোণাচার্য ছাড়া অর্জুন হতো না, সেরকম ঠিক আপনাকে যদি অর্জুন হতে হয়, আপনাকে একজন দ্রোণাচার্যকে লাগবে। ঠিক আছে, তো ট্রেনার ভীষণ ইম্পর্টেন্ট। ট্রেনার হোক বা কোচ হোক আপনার, বা মেন্টর হোক, আপনার এক্সারসাইজ করার সময় ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমি আর ডিটেলস ভিডিও বানাবো হবে বলে মনে হচ্ছে না। ট্রেনার প্রচন্ড ইম্পর্টেন্ট, আপনার জীবনে কি রোল প্লে করে সেটা বলে বোঝানো যাবে না। যদি লাস্ট কোশ্চেন আজকের এপিসোডের, সেটা হচ্ছে বারবেল কম্পাউন্ড এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট। দেখুন, কয়েকদিন আগে একটা ট্রেন্ড উঠেছিল যে বারবেল কম্পাউন্ড এক্সারসাইজের সাথে এক্সারসাইজ কম্পেয়ার করতো অনেকে, যে বেন্ট ওভার বারবেল রো ভালো না ডাম্বেল রো ভালো, ডেড লিফট ভালো না হাইপার এক্সটেনশন ভালো। কোনো এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ খারাপ নয়। যখন খারাপ কি, খারাপটা হচ্ছে যে কোনো এক্সারসাইজ, সেটা বারবেল রো হোক, ডেড লিফট হোক, যে কোনো কম্পাউন্ড এক্সারসাইজ বলুন বা মেশিন বেস এক্সারসাইজ,
কোনো এক্সারসাইজ খারাপ হয় না। আপনার কোনটা শুট করছে, আপনার শরীরে কোনটা শুট করছে সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বিহাইন্ড দ্য বারবেল নেক প্রেসের সময় যদি আপনার শোল্ডার ব্যথা করে, আপনি ওই এক্সারসাইজটা করবেন না, তার বদলে অন্যান্য প্রচুর এক্সারসাইজ আছে সেগুলো করুন। তাই সেই এক্সারসাইজটা যে খারাপ সেটা নয়, বারবেল বেন্ট ওভার রো যে আপনার খারাপ এক্সারসাইজ এটা নয়, হয়তো আপনার সেটা শুট করছে না, ঠিক আছে, তার বদলে এক্সারসাইজ আছে। বারবেল বেন্ট ওভার রো তো খুবই ভালো একটি এক্সারসাইজ, ব্যাকের নাম্বার 1 এক্সারসাইজ যদি আমাকে বলতে হয়। তো এটা নয় যে কোনো এক্সারসাইজ খারাপ, আপনার হয়তো শুট করছে না, সেটা আপনাকে বুঝতে হবে। তো আজকের জন্য এটাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আশা করছি আপনার ডাউটস গুলো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে কমেন্ট করুন, এবং যদি কোনো এর বাইরে কোনো এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন থাকে সেগুলোও কমেন্ট করুন, অবশ্যই আমি কমেন্টে উত্তর দেবো। এবং তাছাড়া যদি মনে হয় যে এটা কমেন্টে উত্তর দেওয়ার চেয়ে ভিডিওতে উত্তর দেওয়া হলো, তো আমি অবভিয়াসলি ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।